গুড মর্নিং ফ্রম টুমলিং। আমরা সকালবেলা ভোর 5টা থেকে উঠে জেগে আছি। এটা ভেবেছিলাম যে আজকে টুমলিংয়ে সানরাইজ দেখব, কিন্তু ভোরবেলা থেকেই এত কুয়াশা, এত মেঘ, এখন তো বৃষ্টিও পড়ছে, তো সানরাইজ তো আর দেখা হলো না, আর আমাদের ঘুমও হলো না। এখন আমরা সব রুমের মধ্যে বসে আড্ডা মারছি। এই যে গুড মর্নিং 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 গুড মর্নিং গুড মর্নিং। এখানে 7টা থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হবে। এই ভিডিওতে থাকবে আমাদের টুমলিং থেকে সান্দাকফু যাওয়ার জার্নি আর সান্দাকফুতে এক রাত কাটানোর অভিজ্ঞতা। আমরা 26শে মে কলকাতা থেকে জার্নি শুরু করেছি আর এনজিপি থেকে মানেভঞ্জন হয়ে টুমলিংয়ে এসে প্রথম নাইট স্টে করেছি। আর আসার পথে ঘুরে দেখেছি চিত্রে, মেঘমা, লামাদরু আর টংলু গ্রামগুলো। টুমলিং অবধি আমাদের পুরো জার্নি, বিভিন্ন জায়গার ডিটেলস আর আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল সেই ভিডিওটা আগে দেখার। সাতটা 40, এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। টিবেটিয়ান ব্রেড, ছোলা, বয়েলড এগ আর চা। ছোলা সবজি বয়েল বাহ থ্যাংক ইউ। টিবেটিয়ান ফার্স্ট টাইম খাচ্ছি এটা। ও ওয়াও, ভালো খেতে, খুব ভালো, দারুণ খেতে, দারুণ ক্লাস, অসাধারণ জিনিস এটা, নতুনত্ব, এটা অসাধারণ খেতে। এটা কি ফাটাতে হবে? না তুই এমনি খেয়ে নে না। তুই যে গরুটা বাইরে দাঁড়িয়েছিল ওর মতন কথা বলছিস। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। আমাদের গাড়ি এখন এসে পৌঁছায়নি। তো এখন টুমলিংয়ের চারিপাশটা পুরোটা মেঘে ঢেকে গেছে। আপনি যদি পেছনটা দেখেন, সব কিছু চারিদিকটা মেঘে ঢেকে গেছে। টেম্পারেচারটাও বেশ ভালোই ঠান্ডা আছে। আজকে আমরা মোটা জ্যাকেট পরে নিয়েছি। কাল রাতে টেম্পারেচার 10 ডিগ্রিতে নেমে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমরা এক্সপেক্ট করিনি যে টুমলিংয়ে এত ঠান্ডা হবে। এবার দেখা যাক সান্দাকফুতে কীরকম হয়, কারণ টুমলিংয়ে যদি এত ঠান্ডা হয় তাহলে সান্দাকফুতে তো আরও ঠান্ডা হবে, কারণ ওটা আরও বেশি উঁচুতে। হোটেলে আমরা এখানে চেক আউট করে নিয়েছি। সান্দাকফুতে সানরাইজ হোটেলে আমাদের বুকিং করা আছে। চলুন সান্দাকফু যাই। তবে সান্দাকফু যাওয়ার আগে আরও দুটো স্পট আমরা ঘুরে দেখব। এখন আমরা সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের গেটে দাঁড়িয়ে আছি। এবার আমরা সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে এন্ট্রি করব। যারা নিচে এন্ট্রি ফিস আর টিকিট না কাটিয়ে আসবেন তারা এইখানে এসেও এন্ট্রি টিকিট এবং সেই জিনিসগুলো বাকি বুকিংসগুলো করতে পারেন। যে কোনো ট্রিপের মেন পার্ট হলো সেখানে পৌঁছানোর জার্নিটা। এই জার্নিটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আশা করছি সান্দাকফু দার্জিলিং সিরিজের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, আর কমেন্টে কোনো সাজেশন থাকলে নিশ্চয়ই জানাবেন। আপনাদের সাপোর্ট থাকলে আরও মোটিভেশন আর সাহস পাওয়া যায়। টুমলিং থেকে সান্দাকফুর পথে আমাদের প্রথম স্টপ ছিল গৌরীবাস। আপনি চাইলে গৌরীবাসেও নাইট স্টে করতে পারেন।
এখানেও কিছু হোমস্টে আছে রাত কাটানোর জন্য। নেপাল ভারতের বর্ডার বলে এখানে এসএসপির চেকপোস্ট আছে আর বেশ কড়াকড়িভাবে চেকিং হয়। এখান থেকে সান্দাকফু আর 12 কিলোমিটার, কিন্তু সময় ভালোই লাগবে, কারণ পুরো রাস্তাটাই পাথর আর বোল্ডার দিয়ে তৈরি। ভালোই লাগছে, কিছু নেই অবশ্য দেখার। এন্ট্রি করতে হবে এখানে, নিজে থেকে এন্ট্রি করতে হয়। আর্মির ক্যাম্প আছে এখানে। আমরা রেড পান্ডা দেখার জন্য ট্রাই করেছি, তো সেরকম কিছু দেখতে পাইনি, বাট তাও আমি এখন দেখতে পেয়েছি রেড পান্ডা একটা, বাট ওটা রেড না, ওটা ব্রাউন আছে। আপনি যদি ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, এখানে ল্যান্ড রোভারে জার্নি এনজয় করা ছাড়া বহু প্রান্ত থেকে মানুষ সান্দাকফু ট্রেক করতে আসে। মানেভঞ্জন হলো এই ট্রেকের স্টার্টিং পয়েন্ট এবং বেস ক্যাম্প। 35 কিলোমিটারের এই ট্রেক করতে আপনার 5 দিনের মতো সময় লাগবে। মানেভঞ্জন থেকে ট্রেক শুরু করে সিংহলীলা ন্যাশনাল পার্ক আর সান্দাকফু হয়ে এই ট্রেক ফালুটে গিয়ে শেষ হয়। এই 5 দিনের ট্রেকিংয়ে আপনি ইন্ডো নেপাল বর্ডারের মাঝখান দিয়ে গিয়ে এই জায়গার সিনিক বিউটি, ওয়াইল্ড লাইফ, এখানকার ভিলেজ লাইফ আর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের প্যানোরামিক ভিউ এনজয় করতে করতে এই ট্রেকের এন্ড পয়েন্টে পৌঁছবেন। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম কালপোখরি। গৌরীবাস থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমরা দাঁড়ালাম কালপোখরির সামনে। নেপালি ভাষায় কালের অর্থ হলো কালো আর পোখরির অর্থ হলো পুকুর, আর এই লেকের কালো জলের জন্য এর নাম পড়েছে কালপোখরি। ৯,৮০০ ফিটে অবস্থিত এই লেক সিংহলীলা ন্যাশনাল পার্কের ভেতরেই পড়ে। মানেভঞ্জন থেকে সান্দাকফুর পথে যাওয়া ট্যুরিস্ট ও ট্রেকারদের জন্য এই ভিউ পয়েন্টটা একটা বড় আকর্ষণ। কালপোখরি বুদ্ধ ধর্ম আর নেপালি কমিউনিটিদের জন্য একটা পবিত্র স্থান, তাই লেকে স্নান করা বা কোনো রকম আবর্জনা ফেলা একদম মানা। তাই আপনি যখন এখানে আসবেন, এখানকার সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে এখানকার মানুষের বিশ্বাস আর সেন্টিমেন্টেরও খেয়াল রাখবেন। মজাই মজা, ফুল বডি রিল্যাক্স। সকালে বাথরুম করার পর মনে হচ্ছে আবার কি করতে হবে, ঠিক জিনিসটা এরকম উলটপালট হয়ে যাচ্ছে। সকালে আমরা কি ব্রেড খেয়েছিলাম, একটা টিবেটিয়ান ব্রেড খেয়েছিলাম, এরকম গোল করার মতো অপশন ছিল, ব্রেডটা এখন এরকম এরকম হয়ে গেছে জিনিসটা, ঘুগনি এদিকে চলে গেছে, কিডনিতে ঢুকে গেছে, জলটা এখানে গলা পর্যন্ত চলে এসছে। এবার ডিমটা যেটা খেয়েছিলাম, ডিমটা আমি জানি না বিকালে কি হবে, ঠান্ডা ফু দিয়ে বার করবো। কালাপোখরি থেকে সান্দাকফু যাওয়ার পথে আমরা নেপালের রাস্তা দিয়ে যাচ্ছি, এবং তার জন্যে নেপালের রুরাল মিউনিসিপ্যালিটিতে আমাদেরকে পার হেড 50 টাকা করে দিতে হয়েছে। এটা ওয়ান টাইম পেমেন্ট, মানে যাওয়ার সময় যাওয়া আসা মিলিয়ে পার হেড 50 টাকা। রাস্তা বলে এখানে কিছু নেই, কোনো রাস্তা নেই এখানে।
পুরো পাথরের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। সান্দাকফু যাওয়ার আগে শেষের 3-4 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খাড়াই। জানি না এখানকার ড্রাইভারদের কাছে কি স্কিল আছে যে এখানকার এরকম রাস্তাতে এত সেফলি গাড়ি চালাচ্ছেন। এত খাড়াই রাস্তাতে এরম শার্প টার্ন, তারপর কোনো ঢালাই করা রাস্তা নেই বললেই চলে। পুরো অফরোডে পাথরের ওপর দিয়ে গাড়ি চলছে। ফাইনালি আমরা 12,000 ফিটে অবস্থিত সান্দাকফু পৌঁছে গেছি, যাকে দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স বলা হয়। সান্দাকফুতে আমাদের বুকিং ছিল হোটেল সানরাইজে। হোটেল সানরাইজ হলো সান্দাকফুর সবচেয়ে জনপ্রিয় হোটেল। এই হোটেলের ছাদে উঠলে সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে ভালোভাবে দেখা যায়। এখানে আমাদের 2টো রুম বুক আছে। ঘরগুলো মোটামুটি ভালো, কাঠের দেওয়াল আর ভেতরে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বিছানা, কম্বল, বালিশ সব কিছুই আছে। প্রতিটি রুমে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা আছে। এখানকার বাথরুমে গিজার নেই এবং স্নান করতেও মানা করে দেওয়া হয় এখানকার উচ্চতার জন্য। গরম জল লাগলে এনারা কিচেন থেকে বালতিতে সাপ্লাই করেন। এই হোটেলে দুপুরের লাঞ্চ, ইভিনিংয়ের টি ও স্ন্যাক্স, রাতের ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট রুম ভাড়ার মধ্যেই ইনক্লুডেড। জনপ্রতি থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড 1900 টাকা করে লাগছে। এই হোটেল ওয়াইফাই অ্যাক্সেস করারও সুবিধা প্রোভাইড করে। আপনি চাইলে হোটেলের ওয়াইফাই ইউজ করতে পারেন, তবে পার ডিভাইস ওনারা 50 টাকা করে চার্জ করেন। হোটেলে চেক ইন করে লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চের সময় হলো দুপুর 12:30 থেকে 3টে। লাঞ্চে সার্ভ করা হলো গরম ভাত, ডাল, মিক্সড ভেজিটেবলস, আলু ভিন্ডির তরকারি, ঝুড়ি আলু ভাজা আর ডিমের কারি, সঙ্গে স্যালাড আর মিক্সড আচার। প্যাকেজের খাবারের বাইরে আপনি চাইলে আলাদা করে এনাদের মেনু থেকে এক্সট্রা পেমেন্ট করে অন্য কোনো খাবারও অর্ডার করতে পারেন। আমাদের সান্দাকফু পৌঁছানো থেকেই বৃষ্টি হয়ে চলেছে, তাই সারাটা দুপুর রুমে আড্ডা দিয়ে আর তাস খেলে কাটাতে হলো। ওই তো বলছি খেলা দেখতে হবে। এখানে কটা 5 আছে, কে কটা 5 তুলছে ওর দেখতে হবে। খেলা মাইন্ড রিডিং করতে হবে। ও এই কার্ড ধরো, এই কার্ড তুললো, তখন হাত দেবে, ওর এখানে লাল বানের ওটা সিকোয়েন্স আছে, ওটাই বুঝতে পেরেছি। সন্ধ্যেবেলা হচ্ছে গরম গরম পকোড়া, চা, সকালে পাটিয়ে হোয়াটসঅ্যাপে ডিপি করে দিয়েছি, চা, কফি আর গরম গরম পকোড়া। আমাদের কপালটা খুবই খারাপ, সকাল থেকে এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আশা করেছিলাম যে বিকালের দিকে হয়তো আকাশটা একটু পরিষ্কার হবে, কিন্তু আকাশ এখনও পরিষ্কার হয়নি। 1টার সময় পৌঁছেছি, এখন বিকাল 4:30 বাজে, এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, বাইরে বেরোতে পারছি না। তাই কিছু মানে এত কুয়াশা, এত ফগ ক্লাউড চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যাক যদি কাল সকালবেলা যদি কিছু আমরা দেখতে পাই, আদারওয়াইজ পিওর ব্যাড লাক। বর্ষা নাকি এখানে ঢুকে গেছে। এখানে কোনো টাওয়ার আসে না কোনো নেটওয়ার্কেরই। এই কোনটায় দাঁড়িয়ে তাও মাঝে মাঝে কিছু কানেকশানের টাওয়ার আসছে, মানে জিওর টাওয়ার তাও একটু ধরছে, তাছাড়া কোনো টাওয়ার নেই এখানে। আমার একটা কাটি এসছে, একটা কাটি, বাট ভোল্টই দেখাচ্ছে না। ভোল্টই দেখাচ্ছে। আমাদের হোটেল সানরাইজ। এখানে আরেকটা হোটেল আছে, হোটেল শেরপা লজ, শেরপা চ্যালেট লজ। তো এই দুটো হোটেল, মানে আমরা যে হোটেলে আজকে আছি, সানরাইজ হোটেল প্লাস এই শেরপা চ্যালেট লজ, দুটোই কিন্তু নেপালে অবস্থিত। প্ল্যান ছিল এখান থেকে আল অব্দি ট্রেক করে যাওয়ার, সানসেট দেখার, বাট এই ওয়েদারে কিছুই দেখা যাবে না, তাই আর
যেতে পারলাম না, প্লাস এত বৃষ্টি হচ্ছে রিস্কও নিলাম না, স্লিপারি হয়ে গেছে রোড। দেখা যাক যদি কাল সকালবেলা মেঘ ক্লিয়ার হয় আর আমরা সান্দাকফু থেকেও কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারি। যদিও টুমলিং থেকে দেখেছি, বাট সান্দাকফু থেকে দেখার খুব ইচ্ছা ছিল। ডিনারে প্যাকেজের খাবারে অপশান ছিল ভাত, রুটি, তার সাথে চিকেন কষা অথবা নুডলস আর চিলি চিকেন। আমরা সবাই নুডলস আর চিলি চিকেনটাই বেছে নিলাম। ডিনারের টাইম এখানে 8টা থেকে রাত 9টা। এখন ভোর 4:30 বাজে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে আজকে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে, আকাশ পরিষ্কার থাকলে আজকে আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এবং সানরাইজটাও দেখতে পাবো। বাট আমাদের কপালটা খুবই খারাপ, কারণ পুরো কুয়াশা ছেয়ে আছে, একদম ফগি ওয়েদার। তবে গতকাল সারাদিন বৃষ্টি আর আজ ভোরবেলার ঘন কুয়াশার পর আমরা যে এরম মন্ত্রমুগ্ধ হব সেটা ভাবতেই পারিনি। ঠিক 1.5 ঘন্টা পর ভগবান আমাদের সবার প্রার্থনা শুনে আকাশের মেঘ সরিয়ে দিল আর সূর্যের আলোয় জেগে উঠল এক অসাধারণ সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘা। চোখের সামনে যেন এক বিশাল ছবি আঁকা। কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়াগুলো তখন রূপোর মতো ঝলমল করছে। যত বেলা বাড়ছে আকাশের সাথে সাথে রং বদলাচ্ছে কাঞ্চনজঙ্ঘাও। দূর থেকে তাকালেও মনে হয় খুব কাছেই আছি। এখান দিয়ে মন প্রাণ ভরে দেখলাম কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা। এই দৃশ্য আমি যতবার দেখব বারবার একই অনুভূতি হবে আমি জানি। এই সৌন্দর্য বোঝাতে শুধু শব্দ বা ক্যামেরা যথেষ্ট নয়, এটা নিজে এসে দেখে অনুভব করতে হয়। তবুও আমি যতটা পেরেছি এই দৃশ্যকে লেন্সে বন্দি করার চেষ্টা করেছি, শুধু আপনাদের জন্য আর নিজের জন্য। তবে সান্দাকফু থেকে শুধুই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি তা নয়, লোৎসে, মাকালু আর মাউন্ট এভারেস্টও মেঘের চাদর সরিয়ে আমাদের দেখা দিয়েছেন। পৃথিবীর 4টে সর্বোচ্চ শৃঙ্গ একসাথে দেখতে পেয়ে আমাদের সান্দাকফু আসা সার্থক হলো। সবাই সকালবেলা উঠে এসেছি, কালকে এত ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, সকাল সকাল এই ভিউ দেখে মন ভরে গেছে, আর কিচ্ছু চাই না। এরকম সবাই এসে গেছে, মানে প্রায় আমাদের হোটেলে যতজন আছে সবাই ছাদে চলে এসেছে। কালকে আমি বলেছিলাম যে এত বৃষ্টি পড়ছে, আমরা কালকে ফিঙ্গার ক্রস করেছিলাম যে দেখতে পাবো, তো ফাইনালি খালি ভগবানকে ডাকছিলাম, ভগবান একবার আমরা ভোরবেলা 4টার সময় কিছু দেখতে পাইনি, পুরো মেঘলা ছিল। কালকে কপালটা এত ভালো দেখো, কালকে সারা রাত্রির সারা সন্ধে খুব ডিপ্রেসিং লাগছিল। এই যে মেঘটা ছিল, সারাক্ষণ বৃষ্টি। আজকে ভোর 4:30 অবধি আমরা ওয়েট করেছি, জেগেছি, দেখেছি, পুরো মেঘ তাও ডিপ্রেসিং। কিন্তু আচমকাই কি একটা হলো যেন, হঠাৎ করে 5টা 5:30টার সময় পুরো ক্লিয়ার স্কাইজ, আর আমরা কাঞ্চনজঙ্ঘা ওইদিকে মাউন্ট এভারেস্ট দেখতে পেয়েছি। দুটোই দেখতে পেয়েছি, মানে এখন তো ঢেকে গেছে মাউন্ট এখন এভারেস্ট। ঢেকে গেছে, কিন্তু আমরা দেখে নিয়েছি, ক্লিয়ারলি দেখেছি, ভিডিওতেও মন ভরে আপনারা গেল। দেখতে পাবেন। মন ভরে গেল। সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম সান্দাকফু গ্রামটা ঘুরে দেখতে।
সান্দাকফুতে সকালটা শুরু হয়েছে এক রহস্যময় নীরবতায়। একদিকে যেমন রোদ ঝলমল করছে, আরেকদিকে চারিপাশে শুধু কুয়াশা, যেন গোটা জঙ্গলটা সাদা চাদরে ঢাকা পড়েছে। পাতায় জমে থাকা শিশিরের ফোঁটা মাঝে মাঝে নিচে পড়ছে। এই কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা যেন পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে এসে পড়েছি। এই ভারত নেপাল বর্ডার বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় বর্ডারের লিস্টের মধ্যে অন্যতম। বয়ে যাওয়া হাওয়ার মতো আপনিও নিজের রাস্তা বদলে এই দু দেশের সীমান্ত পেরিয়ে অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন। তাই 70-80 বছর পুরনো এই ল্যান্ড রোভারে চড়ে 11,900 ফিট উঁচুতে অবস্থিত সান্দাকফুতে পৌঁছানো কোনো বিজয় লাভের থেকে কম কিছু না। হোটেলে ফিরে এসে দেখলাম ব্রেকফাস্ট রেডি। নুডলস, ওটস, ব্রেড, বয়েলড এগ আর পোহা সাজানো রয়েছে ব্রেকফাস্ট টেবিলে। যথারীতি ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আজকে আমরা সান্দাকফু থেকে চেক আউট করে নেমে যাব মানেভঞ্জনের উদ্দেশ্যে, যেখান থেকে ল্যান্ড রোভারকে বিদায় জানিয়ে আমরা চলে যাব কুইন অফ হিলস দার্জিলিং। শেষবারের মতো কাঞ্চনজঙ্ঘা, ভাই শেষবারের মতন আবার আসবো, কিন্তু আজকের জন্য তো শেষ। ফর দিস ট্রিপ, এই ট্রিপের জন্য শেষ। মেঘে ঢেকে যাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘাও যেন আমাদের বিদায় জানালো নীরবে। আর আমরা সবাই মনের মধ্যে বললাম আবার দেখা হবে, হয়তো অন্য কোনো সকালে। টুমলিংয়ে এক রাত কাটালাম, তারপর সান্দাকফুতে এক রাত। অসাধারণ অভিজ্ঞতা, চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। লাইফের এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আগে কোনো দিন এরকম কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে এত ক্লিয়ারলি দেখিনি। এই জায়গার ব্যাপারে অনেক দিন থেকে জানতাম এবং এখানে আসার অনেক দিন থেকে ইচ্ছা ছিল। এবার সান্দাকফুকে বিদায় জানিয়ে অন্য এক জায়গাকে এক্সপ্লোর করার জন্য এগিয়ে যাব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি জানেন আপনাকে কি করতে হবে। ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। খুব তাড়াতাড়ি নতুন এক জায়গাকে এক্সপ্লোর করার ভিডিও নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হবে। বাই ভাইয়া, বাই বাই। এবার তাহলে কোথায়?